শনিবার মানে আমার কাছে ব্যস্ত একটা দিন। তো কী দিয়ে কী রান্না করব না করব সেটাই চিন্তা ভাবনা করতে থাকে। তো ভেবে নিলাম একটু মুগের ডাল, তারপর তিতা করলা ভাজি, আলু ভাজি আর সয়াবিনের তরকারি। এগুলো ছাড়া আমার আবার শনিবার চলে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিকেপা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে কি রান্না করব না করব সেটা ভাবতে ভাবতেই আমার জীবন শেষ। বিশেষ করে আমি মুগ ডাল, সয়াবিন এগুলোই আমি বেশি পছন্দ করি, কারণ আজকে আমাদের নিরামিষ। তো আমি এদিকে ভালো করে মুগ ডালটা ভেজে নিয়েছি। তারপর একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব ডালটা। হ্যাঁ, আমি সচরাচর সবসময় মুগ ডাল বেশি করেই আনে আমাদের। তো সেটাই ভালো করে একটু কাঠখোলায় ভেজে সবসময় ধুয়ে শুকিয়ে রেখে দিই। কিন্তু আজকে সেরকমটা হয়নি। একবারে কিনে নিয়ে এসছে আর আমি একবারেই ডালটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো তার জন্য একটু ধুয়ে নিচ্ছি। আর মুগ ডালটা বেশি ধোয়াও যায় না, কারণ বেশি ধুলে ভাজা যে গন্ধটা আছে সেটা চলে যায়। তো তারপর এদিকে আমার ডালটা একদম ভালো করে ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। আর এখন ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু আদা বাটা। আর সাথে অনেক সময় অনেক কিছুই দেওয়া যায়। অনেক সময় হয় পাঁচ ফোড়ন দেই, কিন্তু আজ আমি পাঁচ ফোড়ন দেইনি। আজকে দিয়েছি একটু সজ, যেটাকে বলে রাঁধুনি, তো আমরা বলি জন সজ। আর সাথে দিয়ে দিয়েছি একটু কালো জিরে। তো আমার যেহেতু পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে, তাই আমি আজকে আর পাঁচ ফোড়ন দেইনি। তো এখন দেখো আমার সম্বারটা একদম রেডি হয়ে গেছে। আর ডালটাও এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বলার মতো না। আর এই ডালটার মধ্যে পরে মনে পড়লো, যেহেতু আমার তিতা করলাগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, তো ডালের মধ্যে একটু তিতা করলা দিয়ে দিই। তো তারপর আমি ওখান থেকে তুলে অল্প তিতা করলা দিয়ে দিলাম। আর এখন তো সেরকম সিজন না তিতা করলার, তাই অতটাও তেতো হয় না। হ্যাঁ, এই ভিডিওটা অনেক দিন আগেরই করা, আমি এখন এডিট করছি। তো যাই হোক, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম, কারণ আদা বাটা না দিলে ডালের টেস্ট আসে না। যে কোনো ডালেই, শুধু মুসুর ডাল বাদ দিয়ে আমি মুগ ডাল, তারপরে মটর ডাল, বুটের ডাল, যে কোনো ডালেই আমি একটু আদা বাটা দিই। হ্যাঁ, অনেকে আছে আদার সাথে জিরে বাটাও দেয়, কিন্তু আমি জিরে বাটাটা দিইনি, আদা বাটাটাই বেশি দিই, যেহেতু তেঁতুর ডাল করছি এখন মুগ ডাল দিয়ে। তো তারপর আমার ডালটা হয়ে গেছে, এখানে ডালটা নামিয়েও নিয়েছি। আর তারপর আবার কড়াইটা ভালো করে ধুয়ে আবার আমি তেল দিয়ে দিলাম, কারণ এখন হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। আর আরেকটা কথা বলছি, তোমরা যারা আলু ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, তারা আলুটা আগে একটু লবণ দিয়ে মেখে রাখবে। তাতে কি হয়, তোমার হচ্ছে আলুটা কড়াইতে লেগেও যায় না, আর হচ্ছে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর তেলটাও কম লাগে। কারণ আমরা তো মধ্যবিত্ত, মধ্যবিত্ত বলতে কি, আমরা তো গরিবই ধরতে গেলে, তাই না? তো গরিবদের যত তেল মশলা কম লাগে ততই তো ভালো। তাই আমি আগে থেকেই আলুটাকে লবণ মেখে রাখি, তাতে আলু থেকে জলটাও বেরিয়ে যায় আর কড়াইতেও লেগে যায় না, খেতেও অনেক টেস্ট হয়, আর আলুটা খুব ঝরঝরেও হয় ভাজাটা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আলু ভাজাটা প্রায় হয়েই গেছে। তো এখন আমি হচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি, কারণ মাঝখানে একটু ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, কারণ তখন আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, তাই আমি আর ভিডিওটা করতে পারিনি। তো তারপর এখানে হচ্ছে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার, আমি নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি আগে থেকেই একটু জল গরম করে নিচ্ছি, সেটা তোমাদের দেখালাম না, কারণ আমি সয়াবিনটা ভেজাবো। দেখতেই পাচ্ছ সয়াবিনটা আগে থেকেই ভিজিয়ে রাখলাম গরম জলে। তো তারপর আমি সয়াবিনটাকে তুলে একটু নুন আর একটু হলুদ আগে থেকেই মাখিয়ে নিচ্ছিলাম, কারণ কড়াইতে তেল দেওয়ার পর নুন হলুদ দিলে না সয়াবিনটাতে ভালো করে মেশে না আমার কাছে। তো আমি আগে থেকেই মেখে রাখি, তাতে কি হয়, সয়াবিনটা ভাজতে আমার খুবই সুবিধা হয়। তাতে দেখা যায় যে না হলুদটাও এদিক ওদিক ছেটে পড়ে যাচ্ছে না, বা নুনটাও হচ্ছে, কিছু হচ্ছে না। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সয়াবিনগুলো তুলে নেব। হ্যাঁ, আমি বেশি কড়া করে ভাজিনি, কারণ সয়াবিন আমাদের বাড়িতে কড়া ভাজা কেউ খায় না। আমি আগে প্রথম
সয়াবিনটা একটু কড়া ভাজা করতাম। তো সবাই বলতো, মানে আমার বর, শাশুড়ি মা বলতো যে এত কড়া ভাজতে হয় না সয়াবিন, একটু কম ভাজা ভাজা করবে, তাহলে দেখবে সম্পূর্ণ রসটাই সয়াবিনে লাগবে, মানে ঢুকে যাবে। তো তারপরে সেই সয়াবিনের কড়াইতেই, মানে ভাজা কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর যেহেতু নিরামিষ, তাই অন্য কিছু আর দেবো না। সয়াবিন তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে, তাই না? কিন্তু নিরামিষের জন্য আজকে শুধু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েই করছি। আর তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। আর এখানে আমি দিয়েছি আলু আর কোয়াশ, কারণ শুধু আলু দিয়ে খাওয়াটা হচ্ছে ভালো লাগে না আমার কাছে। আর আমার বর এত কোয়াশ নিয়ে এসছে যে মানে খেয়ে আর কি শেষ করতে পারছিলাম না। তাই সবসময় আমরা সয়াবিনটা নিরামিষ হিসেবে আলু কোয়াশ দিয়েই করি। তো এখানে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিন আর মানে আলু আর কোয়াশটা, একটু ঢাকা দিয়ে দিয়ে, মানে সেদ্ধও হয়ে যাবে আবার ভাজা ভাজাও হয়ে যাবে। তো এইভাবেই আমি আজকে সয়াবিনটা করছিলাম। তো আমি চাইলে এখানে গরম মশলাও সম্বার দিতে পারতাম, তো আমি সেটা দেইনি, কারণ হচ্ছে আমার সবথেকে বড় কথা হচ্ছে আমার মনেই ছিল না যে গরম মশলাটা সম্বার দেব। তো তারপর একটু ঢাকা দিয়ে নিলাম 2 মিনিটের জন্য। তো তারপর ঢাকাটা মানে হয়েও গেছে আমার। তো এদিকে দেখতেই পাচ্ছ আলু মানে কোয়াশের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো কোয়াশটা এখন ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর। তো এদিকে হচ্ছে আলু কোয়াশ হওয়ার পরে আমি এখানে একটা মিশ্রণ আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সেটা হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এতটুকুই মিশ্রণটা করে রেখেছিলাম আগে থেকেই। কারণ আগে থেকে ভিজিয়ে না রাখলে আমার কাছে না একটা কীরকম জানি, মানে ঝোলটা দেওয়ার পরে একটু ভেসে ভেসে ওঠে, একটা গুঁড়ি গুঁড়ি লাগে। তো আমি একটু জিরাটা বেটেই দিয়েছি, কিন্তু যেহেতু ধনে গুঁড়ো আছে আর লঙ্কা গুঁড়ো আছে, তাই আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমার মশলাটা কষানোর পর সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে সেটাকেও ভালো করে কষাতে শুরু করলাম। হ্যাঁ, আমি অনেক সময় বিয়ের মানে প্রথম সয়াবিনগুলো ঝোল দেওয়ার পরে দিতাম, কিন্তু তখন না দেখতাম কি সয়াবিনের ভিতরে নুন, মানে নুনটা, তারপরে হচ্ছে ঝালটা ঢুকতো না। কিন্তু তারপর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর কি শিখেছি যে এরকম করে কষানোর সময় সয়াবিনটা দিতে হয়। তারপর মা আমাকে একদিন বলল যে আমি যখন রান্না করতাম তখন তো এদিক ওদিক গিয়ে থাকতি, তো আমার পাশে তো বসে থাকতে পারতি, তো দেখতেও পারতি যে আমিও ঠিক এইভাবেই রান্না করি। হ্যাঁ, আমার বাবার বাড়িতেও আবার সয়াবিন হলে নিরামিষের দিনই সয়াবিন খায়, কারণ আমিষের দিন সয়াবিন অত সহজে খায় না আমার মা বাবা। তো তারপর আমার এখানে ভালো করে হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। আর জল আমি বেশি দিইনি, কারণ হচ্ছে অল্প জলই দিয়েছি, কারণ যেহেতু একবেলার জন্য, শুধু দুপুরটার জন্য 4টে মানুষ খাবো। তার মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মা আবার সয়াবিন পছন্দ করে না, আমার শ্বশুরমশাইও সয়াবিন পছন্দ করে না। এখন কি করা যাবে, পছন্দ না করলে? সব সময় তো আর পনির আনা হয় না, তাই সয়াবিনটাই এইভাবেই রান্না করি। শুধু ওনারা সয়াবিন খাবে, 2-1টা নেবে, আর সয়াবিন খেতে তো আমার খুব ভালো লাগে। তো এখানে আমার ঝোলটা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে রান্নাটা। তারপরে আমি একটু সানরাইজের গরম মশলা দিলাম, আর গরম মশলা না দিলে আমার তো একদমই ভালো লাগে না যে কোনো তরকারি। তারপরে একটু না আমাদের ঘরে ঘি ছিল, নামানোর আগে ভাবলাম একটু ঘি দিয়ে দিই, তাহলে হয়তো রান্নাটা আরও ভালো হবে। সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছিল, আর খেতে এত টেস্ট হয়েছিল সয়াবিনের তরকারিটা বলার মতো না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর হয়েছে মানে সয়াবিনের তরকারিটা। তো এখানে হচ্ছে আমি নামিয়ে নেবো এখন, যেহেতু হয়ে গেছে। আর ঘিটা দেওয়ার পরে অনেকে আছে ঢেকে দেয়, কিন্তু আমি ঢাকতে পছন্দ করি না। আর এদিকে সয়াবিন হতে হতেই পাশের চুলাতে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশেই থেকো। তো ভাত টাত খেয়ে সন্ধেবেলা আমরা চলে গেছিলাম একটা মানে পুজো বাড়িতে। তো সেখানে গিয়ে দেখছি একটা দিদা খিচুড়ি রান্না করছে। তো আমরা গিয়েছিলাম প্রসাদ খেতে। যাই হোক, তখন আর কি হচ্ছিল খিচুড়িটা, তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তখন। তো আমাদের খিচুড়িটা একদম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা প্রসাদ খেতে বসে পড়ব। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার,
সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।